ফাঁসি দিলেও আমাদেরকে সরকার অন্তত টাইম দেয়। জবাব দেবে, এই জবাব সরকারকে দিতে হবে। আমাদের মাথা যে গালে তাহলে তোমরা কেন হাটে বেচতে এনে যেটা ফাঁদে ফেলতে গিয়ে আজ নিজেরাই চরম ফাঁদে পড়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। যে মুসলমানদের ভাতে এবং মাংসে মারার জন্য ভারত সরকার নানা ষড়যন্ত্র করেছিল, আজ সেই ভারতের হিন্দু খামারিদের ঘরেই জ্বলছে গগন বিদারী হাহাকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখিয়ে দেয়া পথে অত্যন্ত সাহসিকতা ও দৃঢ়তার সাথেই হেঁটেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার একটিমাত্র যুগান্তকারী সিদ্ধান্ত এবং কঠোর অবস্থানে ভারতের শত শত কোটি টাকার গরুর বাজার আজ ধ্বংসের মুখে। বাংলাদেশের হাটে হাটে যখন দেশীয় গরুর উপচে পড়া ভিড়, তখন ভারতের পশ্চিমবঙ্গে ক্রেতার অভাবে গরু নিয়ে রাস্তায় বসে কাঁদছেন খামারিরা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারতের পাতা ফাঁদে ভারত নিজেই আটকে গেল, আর কেনই বা 1947 সালের দেশভাগ আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। পুরো বিষয়টি বুঝতে এবং বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনীতির এক অজানা সমীকরণ জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, একসময় ঈদুল আজহাকে ঘিরে ভারতের গরুর সবচেয়ে বড় গন্তব্য ছিল বাংলাদেশ। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর হাজার হাজার খামারি সারা বছর অপেক্ষা করে থাকতেন বাংলাদেশের কোরবানির বাজারের দিকে তাকিয়ে। এই ব্যবসার উপর নির্ভর করে চলত অসংখ্য ভারতীয় পরিবারের সংসার। ঈদ এলেই তাদের মুখে হাসি ফুটত, হাটগুলো জমে উঠত। কিন্তু এখন সেই দৃশ্য পুরোপুরি উল্টো। দেশে দেশীয় খামার শিল্পের অভাবনীয় বিপ্লব ঘটার পর ভারত থেকে গরু প্রবেশের উপর কার্যত অঘোষিত নিষেধাজ্ঞা এবং কড়া নজরদারি বসিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের খামারিদের সুরক্ষা দিতে ভারত থেকে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। তবে মনে রাখবেন, চোরা কারবারি এবং দালাল চক্র কিন্তু বসে নেই। ঈদের আর যে কয়েকদিন বাকি আছে, এর মধ্যে তারা সর্বোচ্চ চেষ্টা করবে রাতের অন্ধকারে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতীয় গরু বাংলাদেশে ঢোকানোর। কারণ ভারতে গরুর দাম এখন এতটাই তলানিতে ঠেকেছে যে বাংলাদেশে ঢোকাতে পারলেই দালালদের বিশাল লাভ। কিন্তু তারেক রহমানের সরকার এবার বর্ডারগুলোতে অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছে। বৈধ বা অবৈধ কোনো পথেই যেন ভারতীয় গরু বাংলাদেশের বাজার নষ্ট করতে না পারে, সে বিষয়ে ডক্টর ইউনূসের দেখানো পথেই জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বর্তমান প্রশাসন। আর এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে ভারতের সীমান্তবর্তী খামারিদের উপর। ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু লালন পালন করা ভারতীয় খামারিরা এখন ক্রেতা না পেয়ে অর্ধেক দামে বা লোকসানে গরু বিক্রি করতেও বাধ্য হচ্ছেন। এবার আসুন একটু ভিন্ন প্রেক্ষাপটে এই বাস্তবতাকে বিশ্লেষণ করি। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, 1947 সালে যদি ধর্মের ভিত্তিতে এই ভারত উপমহাদেশ ভাগ না হতো, তাহলে আজ আমাদের অবস্থা কি হতো? আমরা কি আজ এত আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে আমাদের হাটগুলোতে গিয়ে পছন্দ মতো গরু কিনতে পারতাম না। ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদের দিকে একবার তাকান। একই জমি, একই আবহাওয়া, একই ভৌগোলিক অবস্থান, একই ভাষা, একই সংস্কৃতি, সবকিছু এক থাকার পরও শুধুমাত্র রাজনৈতিক ও ধর্মীয় প্রতিহিংসার কারণে পশ্চিমবঙ্গের মুসলমানরা আজ স্বাধীনভাবে গরু কিনতে পারছে না, কোরবানি করতে পারছে না। এমনটা কিন্তু নয় যে সাধারণ হিন্দুরা মুসলমানদের গরু কোরবানি করতে বা গরুর মাংস খেতে নিষেধ করছে। সাধারণ মানুষ সবসময়ই শান্তিপ্রিয়। মূল সমস্যাটা তৈরি করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তারা ক্ষমতায় আসার পর থেকে ধর্মের বিভাজনকে পুঁজি করে রাজনীতি শুরু করেছে। অথচ গত বছরও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটু নমনীয় ছিল, তখন পরিস্থিতি এতটা খারাপ ছিল না। কিন্তু এখন উগ্র হিন্দুত্ববাদের জাঁতাকলে পিষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। দর্শক, কথায় বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের পর আমরা যে আলাদা একটি ভূখণ্ড পেয়েছিলাম এবং পরবর্তীতে 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিলাম, তার মর্ম আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের কখনোই ভুলে গেলে চলবে না যে 1947 সালই ছিল আমাদের স্বাধীন অস্তিত্বের প্রথম বীজ। একজন মুসলমান হিসেবে আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি তা সত্যি অতুলনীয়। আমরা আজ যেখানে খুশি সেখানে পশুর হাট বসাতে পারছি, স্বাধীনভাবে গরু কেনা বেচা করতে পারছি, মনের আনন্দে কোরবানি দিতে পারছি, কেউ আমাদের বাধা দেওয়ার নেই। এই যে ধর্মীয় এবং নাগরিক স্বাধীনতা, এটা ভারতের মুসলমানরা কল্পনাও করতে পারে না। আজ মিলিয়ে দেখুন দুই বাংলার চিত্র। বাংলাদেশের হাটগুলো যখন লোকে লোকারণ্য, দেশীয় গরুর অভাব নেই, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে যখন উৎসবের আমেজ, ঠিক সেই সময় ভারতের পশ্চিমবঙ্গে হাটে কোনো ক্রেতা নেই, বিক্রি নেই বলে খামারিরা গরু নিয়ে হাটে যাচ্ছে না। একই আলো বাতাসে বড় হওয়া দুটি অঞ্চলের মধ্যে
এই যে আকাশ পাতাল ব্যবধান, এর পেছনে রয়েছে ভারতের শত বছর ধরে চলে আসা ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি। আর ঠিক এই কারণেই আমরা গর্বিত যে 1947 সালে দেশ ভাগ হয়েছিল এবং আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বসবাস করছি। ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সেখানে মুসলমানদের উপর কি নির্মম নির্যাতন চালানো হচ্ছে তা তো সারা বিশ্বই দেখছে। শুধু মুসলমান হওয়ার অপরাধে কিংবা গরুর মাংস খাওয়ার মিথ্যা অজুহাতে সেখানে নিরীহ মুসলমানদের পিটিয়ে হত্যা করা হচ্ছে, ঐতিহাসিক মসজিদগুলো দখল করে নেওয়া হচ্ছে, শহরের মুসলিম নামগুলো মুছে ফেলা হচ্ছে, কথায় কথায় মুসলমানদের বাড়ি ঘরে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। এবার ভারতের এই চিত্রটার সাথে আমাদের বাংলাদেশে তুলনা করুন। আমাদের 18 কোটি জনসংখ্যার এই দেশে 90% মুসলমান, কিন্তু আমরা কি কোনোদিন হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বীর মন্দির ভেঙেছি? আমরা কি তাদের উৎসব পালনে বাধা দিয়েছি? ভারত সরকার বা তাদের উগ্র নেতারা যেখানে রাষ্ট্রীয় মদদে মুসলমানদের উপর ধ্বংসযজ্ঞ চালায়, বাংলাদেশে কি কখনো হিন্দুদের উপর এমন কিছু হয়েছে? কখনোই না। সারা পৃথিবীতেই 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, বাংলাদেশেও হয়তো 2-1টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কিন্তু সেটা কখনোই রাষ্ট্রীয় বা সামাজিকভাবে সমর্থন করা হয় না। বরং অবাক করার বিষয় হলো বাংলাদেশের ইসলামী দলগুলোই সবসময় হিন্দুদের সুরক্ষায় সবার আগে এগিয়ে আসে। আমাদের বর্তমান সরকারের ধর্মমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সাথে বলেছেন, আমি যদি দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারি তাহলে আমি ব্যর্থ এবং আমি মন্ত্রিত্ব থেকেই পদত্যাগ করব। কি চমৎকার এবং দায়িত্বশীল একটি কথা! একজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মন্ত্রীর মুখে এমন কথা প্রমাণ করে বাংলাদেশ কতটা অসাম্প্রদায়িক। অথচ এর ঠিক উল্টো চিত্র ভারতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া উগ্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই বলছেন, সকল মুসলিমকে আলাদা করে দাও, হিন্দুদের আলাদা করে মুসলমানদের এক ঘরে করে দাও। এই যে চরম মাত্রার ধর্মীয় বিভাজন এবং বিদ্বেষ, এটা কেবল ভারতের এই উগ্র কট্টরে নেতারাই ছড়াতে পারে। সাধারণ হিন্দুরা কখনোই মুসলমানদের বিপক্ষে নয়, ঠিক তেমনি সাধারণ মুসলিমরা বা আমাদের নেতারাও হিন্দুদের বিপক্ষে নয়। ইসলাম আমাদের শিখিয়েছে অন্য ধর্মের মানুষকে সম্মান করতে, তাদের অধিকার রক্ষা করতে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আমরা সেই নির্দেশ মেনেই চলি। কিন্তু ভারতের এই উগ্র নেতারা ধর্মের নামে রাজনীতি করে খায়। তারাই সবসময় বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে খুব মায়াকান্না দেখায়, খুব মাথা ঘামায় যে বাংলাদেশে হিন্দুরা কেমন আছে, অথচ তাদের নিজেদের দেশেই যখন তাদেরই প্রতিবেশী মুসলমানদের পিটিয়ে মারা হয়, তখন তাদের এই মানবাধিকারের বলি কোথায় লুকিয়ে থাকে? আমাদের দেশে হিন্দুরা যেমন সংখ্যালঘু, ভারতেও মুসলমানরা সংখ্যালঘু। ভারতের নেতারা যদি সত্যি সংখ্যালঘুদের দরদি হয়ে থাকে তাহলে তারা আগে নিজেদের দেশের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করুক। সেটা না করে তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাতে আসে। তবে এবার দিন বদলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এখন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি সবখানেই আমরা তারেক রহমানের দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার প্রতিফলন দেখতে পাচ্ছি। বাংলাদেশের স্বার্থ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আজ আমরা 18 কোটি মানুষ একতাবদ্ধ। কোনো বিদেশি চক্রান্ত বা দালালদের অবৈধ ব্যবসা আর বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। দেশীয় খামারিদের রক্ষা করতে এবং দেশের মানুষের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতা অটুট রাখতে বর্তমান সরকার যে সঠিক পথে এগোচ্ছে তা আজ প্রমাণিত। প্রিয় দর্শক, বাংলাদেশ বনাম ভারতের এই বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং গরু ব্যবসাকে কেন্দ্র করে দুই দেশের এই বিপরীত চিত্র নিয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি মনে করেন তারেক রহমানের এই কঠোর নীতি বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেশ বিদেশের এমন আরও গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী রাজনৈতিক খবরাখবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথে থাকুন, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।